নমস্কার, রুবিজ লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের আমি নিয়ে এসেছি গঙ্গাপাড়ের এক অপূর্ব আশ্রম দর্শন করাতে। আশ্রমটিতে যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, দেখুন আশ্রমের যে এলাকা সেটা কিন্তু শুরু হয়ে গেছে প্রায় অনেকটা জায়গা জুড়ে। আশ্রমেরই পাঁচিল এবং সেখানে নানান বাণী লেখা। আমি এসেছি আজকে আগরপাড়ায় মা আনন্দময়ীর আশ্রম দর্শন করাতে। তবে গ্রীষ্মকাল আর প্রচণ্ড গরম পড়েছে। আমার এই আশ্রমটাতে গিয়ে একটা কথাই মনে হয়েছিল যে এই আশ্রমে আমার বোধহয় সন্ধ্যাবেলা যাওয়ার থেকে একটু বেলা থাকতে যাওয়া উচিত ছিল, কারণ সন্ধ্যার আলোতে আপনারা এই আশ্রমের সৌন্দর্য কতটা বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু যদি বেলা থাকতো তাহলে এই আশ্রমের যে সৌন্দর্য আপনারা বোধহয় পুরোটা বুঝতে পারতেন। কিন্তু আশ্রমটার আকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুবিশাল। আমি ভিডিও শুরুতেই বললাম যে আমি আজকে পৌঁছে গেছি আগরপাড়ায় অবস্থিত মা আনন্দময়ীর আশ্রমে। অনেকেই মা আনন্দময়ী সম্পর্কে জানেন, হয়তো বেশিরভাগই মানুষই জানেন, কিন্তু তবুও মা আনন্দময়ী কে আমি একবার আপনাদের জানিয়ে দিই। আনন্দময়ী মা এক সাধিকা। 1896 খ্রিস্টাব্দের 30 এপ্রিল ব্রাহ্মণবাড়ি জেলার খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মুক্তানন্দ গিরি নামে তাঁর পিতাও সন্ন্যাস জীবন গ্রহণ করেছিলেন। পৈতৃক সূত্রেই তার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়েছিল। মা আনন্দময়ীর প্রকৃত নাম নির্মলা সুন্দরী। এছাড়াও তিনি দাক্ষায়ণী, কমলা এবং বিমলা নামেও পরিচিতা ছিলেন। তাঁর লীলাক্ষেত্র ভারতবর্ষের নানা স্থানে। তিনি মূলত জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক নির্দেশ করেছিলেন। তিনি অনেক সেবামূলক কাজও করেছিলেন। সেই কারণেই নানান বিদ্যাপীঠ, কন্যাপীঠ ও হাসপাতালও নির্মাণ করেছিলেন। আমি এখন আনন্দময়ী আশ্রমের ভিতরে ঢুকে পড়েছি। এইটি হলো পঞ্চবটী বন। জায়গাটি যে কি অসম্ভব সুন্দর। এই জায়গাটি অসাধারণভাবে গাছপালা দিয়ে সাজানো। অনেক গাছপালা আছে, আর আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, এই কারণেই বললাম যে বেলা থাকতে যাওয়া উচিত ছিল। আমি কিন্তু দাঁড়িয়ে আছি গঙ্গার পাড়ে, গঙ্গা কিন্তু দেখা যাচ্ছে। এই যে একদম গঙ্গার পাড়ে এই আশ্রমটি, তাই প্রচণ্ড সুন্দর এক মনোরম পরিবেশ। ধ্যানরত যে শিব ঠাকুরটি সেটাও আপনারা দেখতে পেলেন। এখানে আরেকটি শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ আছে, সেটাও আপনারা দেখতে পাবেন, এবং যজ্ঞ যে হয় সেই জায়গাও করা আছে। এই যে এখানে আরেকটি শিবলিঙ্গ আছে। আপনারা এই মন্দিরে যাবেন কি করে একটু বলে দিই। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন অটো দাঁড়িয়ে আছে। অটোকে বললেই হবে যে আপনারা মা আনন্দময়ীর আশ্রমে যাবেন। যেখানে নামিয়ে দেবে সেখান থেকে 3-4 মিনিটের হাঁটা পথ হবে এই আশ্রম। এই আশ্রম সকালবেলা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আগরপাড়ায় যেখানে আনন্দময়ী আশ্রম, সেখান থেকে আপনাদের আরেকটা জায়গায়ও আমি নিয়ে গিয়েছিলাম। সেটা হলো গঙ্গাঘাটে অবস্থিত গিরিবালা ঠাকুরবাড়ি। আপনারা যদি কোনো দিন যান তবে অবশ্যই এই দুটো জায়গা একসঙ্গেও দেখে আসতে পারেন। আমি গিরিবালা ঠাকুরবাড়ির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দুটোর মধ্যে হাঁটা পথেরই দূরত্ব রয়েছে।
আশ্রমের যে পঞ্চবটি বন ছিল সেখান থেকে তো আমরা চলে এলাম। ওখানে ছিল একটি ধ্যানরত মহাদেবের মূর্তি। এখানে আবার দেখুন দণ্ডায়মানে মহাদেবের মূর্তি আছে, শ্রীকৃষ্ণের মূর্তি আছে। এবার মূল মন্দিরে আপনাদের নিয়ে যাব মন্দিরটি দর্শন করাতে। নাট মন্দিরটি দেখতে পাচ্ছেন যে কি সুবিশাল আর কি, এটি নাট মন্দির। এবার আপনাদের মূল মন্দিরে নিয়ে যাব মূল মন্দিরটি দর্শন করাতে। মূল মন্দিরে শুরুতেই দেখুন একটি রয়েছে তুলসী গাছ, তুলসী মঞ্চটিও ভীষণ সুন্দর। তারপরে এই যে এখানে উঠেই আমরা পাবো স্বামী মুক্তানন্দজির মূর্তি। এই মূর্তিটি স্বামী মুক্তানন্দজির, বললাম ইনি মা আনন্দময়ীর পিতা ছিলেন। আর বাইরে থেকে তো আপনাদের দেখাচ্ছিলাম নাট মন্দিরটা, এখন ভেতর থেকে দেখাচ্ছি। এছাড়া রাধাকৃষ্ণের মূর্তি আছে, মা আনন্দময়ীর মূর্তি আছে, মা কালীর মূর্তি আছে। আপনারা সব ধীরে ধীরে দেখতে পাবেন। এরকম দেয়াল জুড়ে জুড়ে মায়ের বিভিন্ন বাণী লেখা আছে, যা চলার পথে পাথেয় মানুষ করতেই পারেন এবং তাতে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। এখানে সমস্ত নির্ঘণ্ট দেওয়াই আছে। ভোর 4:15 মার্চ থেকে আগস্ট মাসে মঙ্গল আরতির মাধ্যমে মন্দির খুলে যায়, আর ভোর 5টা হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মঙ্গল আরতির মাধ্যমে খুলে যায় মন্দির। তারপর কখন নিত্য পুজো হয় আপনারা চাইলে পজ করে এটা দেখে নিতে পারেন।
আশ্রম চত্বরটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আশ্রম চত্বরে কি আছে। আশ্রম চত্বরে কিন্তু একটি পুকুর আছে। আপনাদের কতটা আমি বোঝাতে পারছি সন্ধ্যার আলোয় আমি জানি না। এছাড়া গোশালা আছে, সবটাই ধীরে ধীরে দেখাবো। আর সামনেই আছে দোলমঞ্চ। আশ্রমের যে দোল উৎসব পালন হয় সেটা কিন্তু এই স্থানেই হয়। আর আশ্রমের বাদবাকি সব নিয়ম এই আশ্রমেরই একজন কর্মকর্তা বলেছেন। আমি সেটাও ভিডিওতে দেখাবো, আপনারা শুনে নেবেন। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। এই যে দোল মঞ্চটি, এখানে রাধাকৃষ্ণ রয়েছেন আর দোল উৎসবটা কিন্তু এখানেই পালন হয়। এখান থেকে একটু এগিয়ে গেলেই আপনারা পাবেন সেই গোশালা, এবং গোশালা পাশেই দেখতে পাবেন যে অনেক হাঁস রয়েছে। পুকুরে হয়তো এই হাঁসগুলো অন্য সময় বিচরণ করে, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে। এই যে গোশালায় বেশ অনেকগুলি গরু আছে এখানে। এই যে গরুর দুধ, এগুলো আশ্রমের যে ভোগ তৈরি হয় সেই কাজেই কিন্তু লেগে যায়। এই যে পুকুর ঘাটটি, এখানে বাঁধানো পুকুর ঘাটটিও রয়েছে। আমি এখন পুকুরের এদিকে আছি, আপনাদের নিয়ে যাবো ওই যে আলো জ্বলছে পুকুরের ওই দিকে। ওখানে কি আছে সেটাও আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। কিন্তু পুকুরের ওইদিকে যেতে যেতে প্রচুর গাছ দেখা যাচ্ছে, অনেক অনেক গাছ আছে। পুরো আশ্রম জুড়েই প্রচুর গাছ। আরেকটি খুব সুন্দর গাছ আপনাদের দেখাবো। গ্রীষ্মকালের একটি ফল হয়েছে সেখানে, একদম মাটির নিচ থেকে হয়েছে। গাছের উপর পর্যন্ত। আমি যে বলেছিলাম আশ্রম চত্বরটা কি সুন্দর, বিশাল বড়, সেটা তো দেখতেই পাচ্ছেন। দেখুন কত ফল এবং ফুলের গাছ। আলো আছে, কিন্তু আশ্রমের যে এলাকা তার তুলনায় আলো অনেকটাই কম। এই যে গাছটি আপনাদের দেখাবো বলেছিলাম, ঠিক তার সামনে আমি চলে এসেছি। এই যে দেখুন কাঁঠাল গাছ, প্রচুর ফল হয়েছে, কিন্তু অন্ধকারে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে কিন্তু এই একটা নয়, বেশ অনেকগুলো এরকম গাছ আছে। আর একটা জিনিস এখানে একটা রয়েছে যেটা সচরাচর দেখা যায় না। আপনারা নিশ্চয়ই বোর্ডটা দেখতে পেয়েছেন, আমি আরও একবার দেখানোর চেষ্টা করছি। এই জন্যই আপনাদের আমি বললাম যে একটু বেলা থাকতে আসবেন, তবেই সব কিছু চাক্ষুষ ভালোভাবে করতে পারবেন। এটি কিন্তু রুদ্রাক্ষ গাছ। যেখানে বোর্ডও দেওয়া আছে গাছটিকে যেন না স্পর্শ করা হয়। এবার আমি আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যাই। আমি নিয়ে যাচ্ছি ধ্যানপীঠে। মা এখানে বসে ধ্যান করতেন। তারপরে এটি মন্দিরের রূপ দেওয়া হয়েছে। এখন এই মন্দিরে পুজোও হবে, আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন।
কি অসাধারণ ফুলগুলো হয়েছে দেখুন, ভীষণ ভালো লাগছে দেখতে। আমরা একদম ধ্যানপীঠের সামনে চলেই এসেছি। ধ্যানপীঠের পুজো চলাকালীন দেখুন মন্দিরেও পুজো শুরু হয়ে গেছে, সেটাও আপনাদের দর্শন করাচ্ছি। এই যে এখানে যে প্রত্যেকটি মন্দির আছে না, ভোলা মহেশ্বরের, স্বামী মুক্তানন্দজির মন্দির, মা আনন্দময়ীর মন্দির, মা কালীর যে মন্দির, প্রত্যেকটি মন্দিরে প্রত্যেকটি উপকরণ দিয়ে একবার একবার করে আরতি কিন্তু করা হয়। আরতি শেষেই অফিস রুমে আমি চলে এসেছি। এখানে শুধু অফিসিয়াল যে কাজকর্ম হয় তা নয়, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিস কিন্তু বিক্রি হয়। আপনারা এখান থেকে সংগ্রহ সেসব জিনিস করতে পারেন। অনেক বই আছে, স্ফটিকের নানা জিনিস আছে, সব দেখতে পাবেন। এই যে বাড়িতে যেখানে বসে আপনাকে আমি কথাগুলো বলেছি, এটা ভূপেন বোসের বাড়ি ছিল। অনেক পুরোনো, 100 বছরের বেশি। ভূপেন বোসের ছেলের কাছ থেকে আমাদের মায়ের কোনো একটা ভক্ত, তখন তিনি জানতেন না যে আশ্রম হবে, তিনি কিনেছিলেন। মা বাংলাদেশ থেকে যখন আসতেন মাঝে মাঝে গোলাগিরি আশ্রমে থাকতেন, এবং পাশেই আমাদের ঠিক আশ্রমের পাঁচিলের পরেই একটা শিব মন্দির আছে। একটা প্রবাদ আছে না, লাগে টাকা দেবে গৌরী সেন, ওই গৌরী সেনের শিব মন্দির। তো মা শিব মন্দিরে এসে মাঝে মাঝে থাকতেন।
তো বাগানে গোলাপ ফুললে যেমন গন্ধ বা সৌন্দর্যটা তার গোলাপই তার প্রকাশ হয়, ঠিক এরকম মা যখন এসেছিলেন তখন ওই রকমের মানুষ যারা তারা মার কাছে এসছেন। শিব মন্দিরে কারা এসছে? এরা একজন নারী শরীর এবং দুজন সাধুর মতো দেখতে দাঁড়িয়ে বাড়িয়ে আছে এরকম। তো তিনজন লোক যখন ওখানে আছে, ওরা সন্ধ্যাবেলা এসে কৌতূহলবশত দেখতে এসছে। তো তারা একটু মা কীর্তন করতেন, তারাও কীর্তন করতেন। এরকম করতে করতে মা ঠিক একটা দিন পরে এই যখন এই বাগানটা, এখানে পাঁচিলটা ছিল না, এইদিকে বাগানটা কৌতূহলবশত ঘুরতে আসে। তো আসার পর যখন দেখি গাছগাছালি, গঙ্গার পাড় একদম, তখন জঙ্গল টঙ্গল ছিল আর কি, প্রচুর গাছপালা ছিল। তো মা, ওনারা তো অন্য মার্গের মানুষ, তো যে স্থলেই যান সেখানটার পরিস্থিতি বুঝতে পারেন বা বলতে পারেন। উনি বললেন এই জায়গাটা কার খোঁজো, কেন এটা একটা বিশেষ স্থান, এই স্থানে অনেক মুনি ঋষি তপস্যা করেছেন এবং তাদের অস্থি এই জমির মধ্যে রয়েছে। সেটা মা বুঝেছিলেন, মা বুঝেছিলেন সুখে। এবং চৈতন্যদেব এসে ওইখানে বিশ্রাম নিতেন, সেই জায়গাটা মা ইন্ডিকেট করে দিলেন যে এই জায়গাটায় চৈতন্যদেব এসে বসতেন, এই গঙ্গার দিকে যাওয়ার রাস্তায়। তখন তো এইসব ছিল না, তখন গঙ্গার দিকে ফাটা পথ ছিল। মা তো সুখে জেনে বললেন যে চৈতন্যদেব এসেছিলেন বা এখানে বসতেন। তারপর সেই জমি সন্ধান করতে করতে খোঁজা গেল যে চারু ঘোষ নামে ভদ্রলোক এই জমিটা কিনেছিলেন ভুবন ঘোষের ছেলের কাছ থেকে। তো উনি বললেন ঠিক আছে, আমি জমি দিতে রাজি আছি, আমার যা জমির দাম আমি নেব না। জমিটা রেজিস্ট্রি খরচ 900 টাকা হচ্ছে, এটা 56-57 সাল। জমিটা তখন হয়ে গেল, আমনমি সঙ্গের নামে রেজিস্ট্রি হলো। মা তারপর 58 সালে 1958 30 এপ্রিল মা প্রথম 13 জন মহিলা ভক্ত সঙ্গে নিয়ে বিটি রোড থেকে ব্যান্ড বাজিয়ে মাকে আনুষ্ঠানিকভাবে একটা গ্রাম্য বধূ মতো, কারণ গ্রামেরই পথ, তখন শুধু গ্রামই ছিল, এটা চারিদিকে বিটি রোড, তারপর 2-4টে ঘর, বাকি কাঁচা রাস্তা, বিটি রোডটাই পাকা। 58 সাল 30 এপ্রিল মা সকালবেলা এসে এই আমরা বসে রয়েছি এর ওপরের যে ঘরটা, এটা পুরনো বিল্ডিং, ওই ঘরে উঠলেন। তো যারা ছিলেন তাদের মধ্যে কেউ বলে উঠলো যে আজকে 30 এপ্রিল, ইংরাজি আবির্ভাবের দিন আছে 19শে বৈশাখ। মায়ের বাংলাটা আমাদের মানা হয় 19শে বৈশাখ, এবং জন্মতিথি, জন্মদিন 19শে বৈশাখ, আর কৃষ্ণা চতুর্থী তিথি হচ্ছে মায়ের জন্ম তিথি। তো তিথিতে আমাদের বড় উৎসব হয়, দিনেও সেই রকম ভাবে পুজো হয়। কিন্তু ইংরাজি 30 এপ্রিল যখন মা বিভূত হয়েছিলেন 1895 সালে। তো 30 এপ্রিল হওয়ার জন্য কেউ বললো একটা দিন তো পাচ্ছি 30 এপ্রিল ইংরাজি, তাহলে আজকে মাকে আমরা আনুষ্ঠানিকভাবে এই ঘরে পুজো করব। তো ওখানে যারা উপস্থিত ভক্ত ছিলেন তারা কেউ খেয়ে নিয়েছে, কেউ করতে পারবে না, এরকম ব্যাপার। একজন বললে আমি খাই না, তো তাকে সেই নিয়ম অনুযায়ী মাকে পুজো করা হলো এই ঘরের উপরে। এখনো মায়ের শয্যা আছে, সমস্ত ব্যবস্থা। এখন তো যেতে দেওয়া হয় ওই ঘরে? হ্যাঁ হ্যাঁ, এই সিঁড়ি উঠলেই আপনি বন্ধ হয়ে সব পেয়ে যাবে। তো সেখানে মাকে পুজো করা হলো এই 30 এপ্রিল 1958। ভক্তদের মধ্যে কেউ বললেন মা, আমরা গৃহস্থীরা কোথাও কোনো নতুন বাড়ি ঘরে উঠলে 3 রাত্রি থাকি, তো আপনি যদি দয়া করে 3 রাত্রি থাকেন তাহলে আমরাও একটু আনন্দ পাবো, ভজন কীর্তন হবে, তোমাকেও আমরা পাবো। তো তখন 3 রাত্রি মা এই উপরের ঘরটাতে 3 রাত্রি ছিলেন। তার আগে বেলঘরিয়াতে কোনো এক মায়ের ভক্তের বাড়িতে মা ছিলেন আর কি, এখানে আসার। এই হলো মোটামুটি একটা আশ্রমের ইতিহাস। তারপরে মা আস্তে আস্তে আসার পর এই নাট মন্দির হয়েছে, ওই শিব মন্দির, দিদিমা মন্দির, ভোলানাথের মন্দির, গোবিন্দ মন্দির, কালী মন্দিরটা তো রিসেন্ট হয়েছে। এই হলো ওপারে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটাকে ধ্যান মন্দির, ধ্যান পীঠ। হ্যাঁ হ্যাঁ, ওটা 75 সালে মায়ের মানে জন্মোৎসব হয়েছিল। তো ওইটা যখন হয় তখন মা যে জায়গাটায় বসেছিলেন, বিশাল মঞ্চ হয়েছিল পুরো এটা জুড়ে। তখন তো ফাঁকা জায়গা, পাঁচিলও ছিল না। তো সেখানটায় ওই হয়ে গেল, যখন জন্মোৎসবের অনুষ্ঠান হয়ে গেল, বেশ 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 বড় করে হলো, প্রচুর লোক সমাগম হয়েছিল। তো মা বললেন এই জায়গাটাকে তোমরা ওই যে ইট পাড়িয়ে রেখে দাও, এই জায়গাটায়
শুধু এইটুকুনি বললেন, আর কিছু বললেন না, এটাকে বিশেষ স্থান। এখন যেটা ধ্যানপীঠটা গড়ে উঠেছে এবং মূর্তি, যেটা মঙ্গল মূর্তি বসানো হয়েছে, সেটা মা তখন একটা নির্দেশ করে গেছিলেন যে এখানে এটা রেখে দাও, কোনো এক সময় এটা তোমাদের কাজে লাগে। তো মার ইচ্ছাটা পরে ফলপ্রসূ 95 সালে শতবর্ষে ওই এটা ওই মূর্তিটা প্রতিষ্ঠা করে। ধরে নিই এই মন্দির, নাট মন্দির এবং মন্দিরের যে বিগ্রহগুলি রয়েছে, একটা তো কালী মন্দির ছাড়া বাকি যত বিগ্রহ দেখা যাচ্ছে সবগুলোই মার শরীরে থাকতে মার উপস্থিতিতেই বসানো হয়েছে। এবং এই জপ প্রক্রিয়া, সেখানেও জপটা উদয়াস্ত জপ, প্রত্যেক রবিবার উদয়াস্ত জপ হয়। আর মায়ের জন্মদিন থেকে জন্মতিথি, সেটা এক সপ্তাহ হতে পারে, এক মাসও হতে পারে, ওটা অখণ্ড জপ হয়, নন স্টপ। সেটা 27 দিন পড়েছে এবার, প্রায় 2 তারিখ থেকে 27 তারিখ সকাল পর্যন্ত, মানে 25 দিন। এই 25 দিন 2 তারিখ সকালে মর্নিংয়ে শুরু হবে, সূর্য ওঠার আগে। 27 তারিখ সূর্য উঠবে যখন, তখন এটা শেষ। ওর মধ্যে একটা অখণ্ড প্রদীপ জ্বলবে, আর টাইমলি সব ঘন্টায় ঘন্টায় যাবে, যে যা জব করবে আবার উঠে আসবে। হ্যাঁ বলছি তো, ওটা ঘন্টায় ঘন্টায় যাবে, যে যার জব করে বেরিয়ে আসবে। এটাই হলো ওখানকার নিয়ম। এছাড়া প্রত্যেক রবিবার আমাদের এখানে উদয়াস্ত কীর্তন হয়, নিয়ম অনুযায়ী সব পুজোই হয়, যা যা রয়েছে মোটামুটি 12 মাসে 13 পার্বণ, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, হ্যাঁ, গঙ্গা পুজো, দোল, শিবরাত্রি, এইসব উৎসবই হয় এখানে। এখানে 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। 100 টাকা কুপনের একটা শুল্ক নেওয়া হয়। তাতে থাকে ভাত, ডাল, সবজি, 2টো সবজি, চাটনি, পায়েস। মায়ের ভোগ হয়ে যায় 12টার মধ্যে, 1টার মধ্যে প্রসাদ দেওয়া হয়। উৎসবগুলোতে একটু ব্যতিক্রম। ধরুন দূর থেকে কেউ আসছে, মানে তারা যদি ফোন করে তাহলে কি হবে না? ফোন করে আগে করা হতো, কিন্তু এখন এমন একটা সমস্যা দেখা দিচ্ছে যে ফোন করে তিনি এলেন না, বা ফোন করে হয়তো বললেন 4 জন, এসে গেলেন 8 জন, কারণ ওখানেও তো একটা ক্যাপাসিটি থাকে যে আমি 100 জনের ব্যবস্থা আছে। সেই জন্য ফোনটা 11টার মধ্যে সংগ্রহ করায় শ্রেয়। এটা একটা নিয়ম, কারণ এটা করতে বাধ্য হয়েছে এই কারণে, এটা না করলে আমরা ঠিক পেরে উঠছি, ঠিক হয়ে যাচ্ছে। আর এখানে সেবামূলক কাজ কিছু হয়? সেবামূলক কাজ তো অনেকগুলোই হয়, যেমন ধরুন মেডিকেল, আমাদের একটা ইউনিট আছে, এখানে হোমিওপ্যাথিক 2-3 ডাক্তার বসেন, অ্যালোপ্যাথিক একজন জেনারেল ফিজিশিয়ান বসেন প্রত্যেক শুক্রবার। এছাড়া মাসে একটা করে মেডিকেল ক্যাম্প হয়। আর চোখের ডাক্তার বসেন শুক্রবার এবং রবিবার 11টা থেকে 3টে পর্যন্ত, সব ফ্রি অফ কস্ট। ওটা ওই চোখের, ওটা শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউট এরা করে, ওদের একটা 30 টাকা মতো নেওয়া হয়। আচ্ছা, বাকিগুলো সব ফ্রি। আচ্ছা, মাকে যে শাড়ি পরানো হয়, এই শাড়িগুলো কি আপনারা দেন কাউকে? এগুলো ওই যে যারা সৎসঙ্গ করে তাদের পুজোর সময় তাদের দিয়ে দেওয়া। এছাড়া এখানে স্টাফ যারা রয়েছে, মায়ের ভক্তরা যারা রয়েছে, যারা ডোনার মায়ের প্রসাদ হিসাবে করে, কেউ কেউ মাকে শাড়ি পরিয়ে প্রসাদ হিসাবে নিয়ে যায়। মানে বাইরে থেকে কেউ এসে যদি চান? না, বাইরে থেকে এলে দেওয়া হয় না তা না, দেওয়া হয় তাকে হঠাৎ করে যদি কেউ এসে চায়, তো সেটা তো থাকলে অবশ্যই তাকে দেওয়া হয়। এছাড়া প্রতিবেশী, মানে গ্রামের চতুর্দিকে কোনো গরিব দুস্থ মেয়ের বিয়ে হচ্ছে, সে এসে আবেদন জানালো, তাকে সেই মতো যা মা ভান্ডারে থাকে, বেনারসি বা অন্যান্য শাড়ি, সেগুলো তাদের হেল্প করা। আশ্রম তো দানের টাকায় চলে, তবে অর্থ দেওয়াটা সম্ভব হয় না, কিন্তু মার প্রসাদী শাড়ি বা ওই ধরনের কিছু বস্ত্র, সেগুলো দেওয়া সম্ভব, যেটা সম্ভব হয় সেটা দেওয়া হয়। এছাড়া শীতের সময় শীত বস্ত্র, যেগুলো ফুটপাতে স্টেশনে গিয়ে শুয়ে রয়েছে, কম্বল নিয়ে গিয়ে তাদের গায়ে চাপিয়ে দেওয়া হলো শীতের সময় শীত বস্ত্র, এটা প্রত্যেক বছরই দেওয়া হয়। এছাড়া এখানে তো ভান্ডারা লেগেই থাকে, দরিদ্রমান সেবা, বাচ্চাদের খাওয়ানো, বিশেষ বিশেষ দিনগুলো, বিশেষ বিশেষ উৎসবগুলো। আমাদের একটা গোশালা রয়েছে, গোমাতার সেবা, সেখানেও 15টা গরু আছে, তার থেকে যা দুধ হয় তা আমাদের আশ্রমের সেবা কার্যে লেগে যায়। এছাড়া আমাদের এখানে গেস্ট হাউসও আছে।
গেস্ট হাউসে প্রায় 150-200 লোকের থাকার মতো ব্যবস্থা আছে, কিন্তু এখানে আবার কতগুলো বিধি নিয়ম আছে। হঠাৎ করে কেউ এলে তাকে দেওয়া হয় না, কারণ দিন সময়ের যা পরিস্থিতি তাতে করে একটা রেফারেন্স দরকার, বা এখানে মেম্বার হলে বা কেউ পরিচিত কেউ বললো যে হ্যাঁ আমি চিনি জানি, আচ্ছা আচ্ছা। এই বেশিরভাগ বয়স্ক মানুষেরাই থাকেন। নিয়ম অনুযায়ী এখানে থাকার সময় সকাল থেকে রাত্রি পর্যন্ত যা ভোগ হয়, দূর থেকে কেউ এলো বুক করবে মানে হ্যাঁ, কি করে? সেটা এখানে এসে হয়, এসে আচ্ছা। টেলিফোনেও করা যায়, করে যোগাযোগ করে এলে একটা চার্জ নেওয়া হয় থাকা খাওয়া সব মিলিয়ে 600-700 টাকার মতো নেওয়া হয়, 24 ঘন্টা থাকা খাওয়া। রুমগুলো কি এসি? এসি রুমও আছে, নন এসি, নন এসি। সব রকম ব্যবস্থা আছে। তবে উৎসবের সময় বাইরের লোকেরা খুব একটা পাবে না, কারণ ভক্তরাই আশ্রমের যারা ভক্ত। এখান থেকে কি দীক্ষাও দেওয়া হয় কোনো? হ্যাঁ, এখানে দীক্ষা দেওয়া হয়, দীক্ষা দেন মানে আমাদের কঙ্কল হরিদ্বারে হেড অফিস, ওখান থেকে আচার্যরা আসেন, সন্ন্যাসী যারা আছেন নিয়ম অনুযায়ী তাদের দীক্ষা দেওয়া হয়। সেটা কিভাবে মানে যোগাযোগ করবেন? সেটা এসে এখানে অফিসে যোগাযোগ করে নাম আচ্ছা। লেখাতে হয়, তারপর ডেট দেওয়া ডেট দেওয়া হয়, সেইভাবে তারপরে দীক্ষাটা হয়। কিছু নিয়ম আছে, বিধি নিয়ম আছে, সেগুলোকে করতে হয়, কিছু বই পড়তে হয়, কিছু বই করতে হয়, তারপরে সে যোগ্য হলে তাকে দীক্ষা দেয়। ঠিক আছে। জয় মা। জয় মা। এই মন্দিরের কর্মকর্তার মুখে তো শুনলেনই যে মায়ের ঘর উপরে আছে, সেটি আপনাদের দেখানো হয়নি, সেটা এখন দেখাতে নিয়ে এলাম। এই যে মায়ের শয়নকক্ষ, তার সঙ্গে পাশেও আরেকটি ঘর আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে এই ভিডিও সম্পর্কে, তবে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। আর এই যে আশ্রম, সেখানকার ফোন নাম্বারটাইও আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। আপনাদের প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের। খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন একটি বিশেষ জায়গার সন্ধান নিয়ে।